ঢাকা শহরে ফোন করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি তো বহু বছর যাবত দেশের বাইরে আছি, এখন তো শুনি দেশে বলে বিদ্যুৎ থাকে না, এই বিদ্যুৎ বলে সবসময় থাকে, এই যে অবৈধ সরকারের বিভিন্ন মন্ত্রীদের, তথাকথিত মন্ত্রীদের, অবৈধ মন্ত্রীদের বক্তব্য বিবৃতিতে শুনি এখন বলে আর বিদ্যুৎ যায় না। তো বিদ্যুৎ কি যায় না? বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে? কার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন ৩-৪ ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। দেখেছেন তো, বিরোধী দলের থাকলে কথা বলা সহজ। যেই অভিযোগ তারেক রহমান করেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, তার চাইতে বড় অভিযোগের তীর আজকে তারেক রহমানের দিকে। যেই স্লোগান বিএনপির প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিছিলেন, তার চাইতে বড় গলার স্লোগান দিয়া বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতেছে বিদ্যুৎ না পাওয়া বিক্ষুব্ধ জনতা। বিএনপি সমাধান দিতে পারতেছে না। বিদ্যুৎ মন্ত্রী নিজেই কইছে কিছু করার নাই, শুধু বৈশা বৈশা অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, কিছু ম্যানেজমেন্ট করা। কিন্তু এই বিকট সমস্যার সমাধান আছে, দ্রুত সমাধান আছে, সেই সমাধান আজকে দেখাইবো। দেখে অবশ্য পরে কইবেন এত সহজ সমস্যার সমাধান, কিন্তু সরকার কেন সমাধান করতে পারতেছে না? তারা সমাধান করতে পারতেছে না কারণ সেই সমস্যাটার সমাধান আন্তরিক না। বিদ্যুৎ মন্ত্রী বাসায় তো লোডশেডিং হয় না, তারা তো মারতে আসতেছে না। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের 80-র উপরে কেন্দ্রের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছে পুলিশকে, নিরাপত্তার জন্য কাজ করতে পারতেছে না বিদ্যুৎ কর্মীরা। এই সরকার যে বুঝে না সমস্যাটা, এটা একটু দেখাই দিই, আসেন দেখাই দিই। দেখেন, মন্ত্রী কয় গ্রামে লোডশেডিং নাই, কেন বিদ্যুৎ থাকে না তার জবাব হইতেছে লাইনগুলো লম্বা, কোথাও ফল্ট হলে খুঁজে বের করতে সময় লাগে। শুনেন, তার নিজের মুখেই শুনেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। শুনিছেন? কিন্তু আসলে কি হয় পল্লী বিদ্যুতের অফিসারের কাছে নিজেই শুনেন, তার কাছেই শুনেন। এই লোডশেডিং এর দায়িত্ব আমার না, আমার গ্রিড থেকে বরাদ্দ দিচ্ছে, আমার দরকার হলো আপনার 8 মেগাওয়াট, আমাকে দিচ্ছে 2 মেগাওয়াট, তাহলে আমি কয়টা লাইন চালু করতে পারি? একটা করে লাইন চালাইতে হয়। মনে করেন 6টা লাইন, আমি যদি একটা লাইন চালু করি তাহলে বাকি লাইনগুলো আবার রোটেট করে চালু করতে গেলে কতক্ষণ সময় লাগবে? একবার আপনি চিন্তা করেন বিষয়টা। শুনিছেন? যা লাগবে তার 4 ভাগের 1 ভাগ দিতেছে, লাগবে 100 দিতেছে 25, আর কয় বিদ্যুতের লাইন লম্বা। আরেকজন কর্মকর্তার কাছে শুনেন। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। এখন কি হইতেছে দেখেন, কি করতেছে এই পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে বিক্ষুব্ধ জনতা। দেখেন, চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র থেকে এক কর্মচারীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। আজ এখন তো এদের কি দোষ? এই পল্লী বিদ্যুতের লোকদের কি দোষ? এ তো কর্মচারী, সরকারি কর্মচারী, এরা তো বিতরণ করে, এরা তো বিদ্যুৎ বানায় না, যা পায় তাই তো দিবে। এরা তো বিদ্যুৎ পয়দা করতে পারে না। এই বেচারাদের উপরে চড়াও হয়ে কোনো লাভ আছে? সারা দেশে পানি আর বিদ্যুতের জন্য হাহাকার, বাসায় রান্না হইতেছে না। দুর্ভোগের তো শুরু আছে শেষ নাই। এই যে সকালের নাস্তা এখন খাইতেছি 12টা বাজে, রাইস কুকারে ভাত রান্না করা লাগে, যে কারেন্টের চুলারে তরকারি রান্না করা লাগে, রান্না তুলে দিলে কারেন্ট চলে যায়, তখন আবার বসে থাকা লাগে। যদি এটা যদি কারেন্ট না থাকে তাহলে আপনার সিলিন্ডারের দাম হচ্ছে আপনার 2000-2500 টাকা। এখন আমরা কি করবো সেটা বলেন? আমরা না খেয়ে তো মরতে হবে। এটা ঢাকার অবস্থা, সরকারের কাছে টাকা নাই জ্বালানি কেনার। আমার কথা না, বিদ্যুৎ আর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত কইছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো যথেষ্ট অর্থ সরকারের হাতে নাই। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহ আসলে নিশ্চিত করব। সরবরাহ নিশ্চিত করবার জন্য আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। আমরা সকলে জানি অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। দেখেছেন কি অবস্থা? বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো যথেষ্ট জ্বালানিও নাই। কেন নাই? কারণ জ্বালানি পণ্যের আমদানি ব্যয় $5 বিলিয়ন থেকে বেড়ে $10.6 বিলিয়ন হয়েছে। 1 বছরে 107% বাড়ছে, দ্বিগুণেরও বেশি। সারের দামও বাড়ছে, প্রায় 2.5 বিলিয়ন থেকে প্রায় 4 বিলিয়নে গেছে। রিজার্ভ তো 32 বিলিয়নের গড়ে, মানে শুধু জ্বালানি কিনতেই প্রত্যেক বছর রিজার্ভের 1/3 সমান ডলার লাগতেছে। এই দাম করলে আরো বাড়তে পারে। শুধু কি তাই, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এলএনজি গ্যাস হয়েছে আরেক গেঞ্জাম। কি গেঞ্জাম? আমাদের গ্যাসের একটা বড় অংশ আসে বিদেশ থেকে এলএনজি হিসেবে। এলএনজি মানে তরল করা প্রাকৃতিক গ্যাস। গ্যাসকে -160 ডিগ্রিতে নিলে ঠান্ডা করলে তরল হয়ে যায়, তরল পানির মতো তরল হয়, তারপরে জাহাজে করে এটা আনা হয়। কিন্তু তরল জিনিসটা তো সরাসরি আপনার চুলে যায় না, তাই না? পাইপ লাইনেও ঢোকে না। তার আগে ওইটা আবার গরম করে নিতে হয়, গরম করে আবার গ্যাসে ফেরত আনতে হয়। এই কাজটা করে মহেশখালীতে সমুদ্রের উপরে ভাসতে থাকা 2টা টার্মিনাল, একটা এক্সিলারেট এনার্জির আর একটা সামিটের, 2ই বেসরকারি। এদের কাজ একটাই, জাহাজ থেকে তরল গ্যাস নামানো, গরম করে গ্যাসে বদলানো, তারপরে পাইপে পাঠানো। এক্সিলারেটের 2টা বয়লার আছে, গরম করার যন্ত্র আর কি, এটা নষ্ট, রক্ষণাবেক্ষণে বন্ধ। আর সামিটে জাহাজ আসছে,
এলএনজি ভরা জাহাজ, কিন্তু বাতাসের কারণে জাহাজটাকে নিরাপদে ফেরানোই যাইতেছে না। এই মাল খালাসি শুরু করা হয়নি, জাহাজ ভর্তি গ্যাস সমুদ্রে ভাসতেছে। চিন্তা করে দেখেন, আমাদের কেনা গ্যাস, ডলার দিয়ে কেনা গ্যাস আছে, কিন্তু ব্যবহার করা যাইতেছে না। মানে সমস্যাটা শুধু টাকারও না, সমস্যাটা যন্ত্রেরও। 1 টাকা না থাকলে গ্যাস কেনা যায় না, 2 টাকা থাকলেও গ্যাস আনলেও সেটা ব্যবহারযোগ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা 15 বছর ধরে কেন্দ্র বসাইছি, কিন্তু সেই কেন্দ্রে জ্বালানি পৌঁছানোর অবকাঠামো এটা তৈরি করিনি। বসাইলে এটা বসাইছি, 2 নাম্বারটা রাখি নাই, এটা বিকল্প রাখি নাই। তাই আজকে একটা বয়লার নষ্ট হইলে আর একদিনে বাতাস বেশি বইলে দেশ অন্ধকার হয়ে যায়। গ্যাস চাইলেও যে আনা যাবে না, টাকা থাকলেও যে আনা যাবে না, এটা আবার কইতেছে সরকারের আরেক মন্ত্রী, বাম মন্ত্রী জোনায়েদ সাকি। শুনেন, এই মুহূর্তে আপাতত দেশের গ্যাস উত্তোলনের সর্বাত্মক উদ্যোগ ছাড়া এবং বাইরে থেকে গ্যাস আমদানি করার চেষ্টা করা ছাড়া, যেটা পাওয়া খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচুর সময় লাগবে। মানে মালয়েশিয়া যে তরলীকৃত গ্যাস দিতে যাচ্ছে, কিছুটা পাওয়া যাবে, কিন্তু যে কন্টেইনারে আনবে ওটা চায়না নির্মাণ করে দিতে বলছে 1.5 থেকে 2 বছর লাগবে। ফলে আমরা কোনো সমাধান করা যাচ্ছে না। শুনেছেন ট্যাঙ্কার নাকি বানাইতে হবে, তারপরে আনবে। কারণ আইসানি আমি না আমার ঘোড়া আসবে, ঘোড়া হাসি দেন, মেলা দিন দেওয়ার ট্যাঙ্কার ভাড়া পাওয়া যায় না। এখন যে এলএনজি আনে সরকার, সেটাকে নিজের ট্যাঙ্কারে আনে নাকি সরকার? বালচুন, বাংলাদেশ নিজে কোনো এলএনজি ট্যাঙ্কার ভাড়াও করে না, নিজেও করে না, কেনেও না। চুক্তিগুলো এরকম, এটা ডেলিভার টু এক্সশিপ, মানে জাহাজ জোগাড় করা বিক্রেতার দায়িত্ব। কাতার এনার্জি থেকে আমরা এলএনজি আনি, ওকিউ ট্রেডিং থেকে এলএনজি আনি, এক্সেলারেটর আনে, স্পট বিক্রেতার নিজের বা নিজের চার্টার করা জাহাজে মহেশখালী পর্যন্ত পৌঁছে দেয়। মানে ওই যার কইতেছে কথা সেটা সে নিজেই বুঝে না, জানেও না, সরকার চালাইতেছে। ওর আমলা যা কয়ে দিছে ওটা এসে বমি করে দিতেছে। যে সাংবাদিকরা তার প্রশ্ন করতেছে সেও জানে না যে এলএনজি আনার জন্য ট্যাঙ্কার বানায় আনার দরকার নাই। মানে আমাকে বালচুন পেয়েছে কিরকম, বাটপার আম তার কাছে না। ওর যে লেভেল অফ ইন্টেলিজেন্স, ঠিক ওই একই লেভেল অফ ইন্টেলিজেন্স আর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিএনপি সরকারের মন্ত্রীরা কাজ করে। জুনায়েদ সাকি বলে ট্যাঙ্কার বানাইতে দেবে চায় না, আর বাটপার তারেক বলে আমেরিকায় মেশিন বানাইতে দিছে। শুনেন, বিদ্যুৎ গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে একটা অবকাঠামো তৈরি করতে। আমেরিকা তাকে মেশিন বানাতে দিচ্ছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। ওইটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। মানে বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নেয়, সুতরাং এসে হুট করে বানাই ফেলা অনেক কঠিন। শুনেছেন এরা পলিটিক্স করে, বাংলাদেশে দেশ চালায়। বুঝেছেন কোন কিসিমের মাল দেশ চালায়, কোন কিসিমের জোকার দেশ চালায়। আবার নতুন তত্ত্ব আনিছে বিদ্যুৎ মন্ত্রী, বলছে যে বিদ্যুৎ চালিত রিক্সা বাইরে যাওয়ায় নাকি বিদ্যুতের চাহিদা বাড়িছে রাতের বেলা। সে নিজেই সংসদে কইছিল গ্রীষ্মকালে গরম আর সেচের কারণে গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। সেই টাইমে কিন্তু বলে না এটা রিক্সার কথা, এখন এটা বলির পাটা লাগবে, তো তাই বাই করেছে যুক্তি। চিন্তা করেন, মানে মাথা তো যা শিখছে কয়ে দিতেছে। আবার দেখেন দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, 12 থেকে 18 ঘন্টা লোডশেডিং হয়, আবার নাম হবে নাকি বৈদ্যুতিক বাস। মোটে মা রাধে না তপ্ত আর পান্তা, কি অবস্থা! জোকারে ভর্তি। লোডশেডিং আগে হয়েছে, কিন্তু কথা হইতেছে রেকর্ড লোডশেডিং তো হয় না, এখন হইতেছে রেকর্ড লোডশেডিং। এই নতুন রেকর্ড কেন হইলো সে জবাব তো দিতে হবে। বিদ্যুৎ জ্বালানি ছাড়া তো শিল্প কলকারখানা চলবে না। পেট্রো বাংলা চাহিদার মাত্র 56% গ্যাস দিতে পারতেছে। সাভার আশুলিয়া কারখানা উৎপাদন কমছে 50 থেকে 60% পর্যন্ত। এটা গিয়া করবে কোথায়? আমাদের রপ্তানি কমছেও। হাসিনা আমলে 23-24 অর্থ বছরে রপ্তানি ছিল $44.77 বিলিয়ন। পরের বছর ইউনূস সরকারের আমলে সেটা বেড়ে দাঁড়িয়েছিল $48.28 বিলিয়ন, মানে 8.5% প্রবৃদ্ধি হয়েছিল। মানে হাসিনা পরের বছর তো রপ্তানি বাড়ছে, ভালোই বাড়ছে। এই বছরের লক্ষ্য ঠিক করা হয়েছিল $55 বিলিয়ন, 16% বেশি রপ্তানি করবে। কাজ কত আর হয়েছে কত? 48 বিলিয়ন। ইউনূসের আমলের চাইতেও কম, লক্ষ্যমাত্রা যাইতে $7 বিলিয়ন কম। তাই $7 বিলিয়ন করতে আসবে, আকাশ থেকে পয়দা হবে। এই ঘাটতিটা পড়বে কোথায়? পড়বে বাজারে। পড়িছেও তাই, জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে, আপনারা আয়তো বাড়তেছে না, বাড়ছে। ক্রেতারা হাসপাস করিচ্ছে। দেখেন কালকা বাসা থেকে আমার বলছে 1 গুড়া চিনি গুঁড়া চাউল নিতে, চাচি চিনি গুঁড়া চাউল কিনতে গিয়ে চাই 230 টাকা। এগুলো কোথায় গেলি? পেঁয়াজ নিছি 2 দিন আগে নিছি 35 টাকা, কালকে চাইতে 70 টাকা। এরপর কাঁচা বাজার কি অবস্থা? 100-150 টাকা দিতে কোনো দরকারই নাই। আমরা কোন দেশে আসি? আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে দেবেন, রিক্সা ভাড়া বাড়তি। এরকম রাষ্ট্রে বসবাস করি। সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। কাঁচামরিচের কেজি হচ্ছে 300 টাকা, ধনিয়া পাতা 300 টাকা, 80 টাকার ফুলকপি হচ্ছে 120 টাকা। শুনলে কিনবো, অল্প অল্প নিচ্ছি আর কি। সবকিছুর দাম বেড়ে গেছে হঠাৎ করে। এই অগাস্ট মাসে কয়েকদিন আগে ঢাকার বাজারে যুগান্তর প্রতিবেদন করছে ডিম 150 থেকে 155 টাকা ছিল ডজনে, এক সপ্তাহে বাড়ছে 10 থেকে 15 টাকা ডজনে। ব্রয়লার মুরগি 200 টাকা কেজি থেকে 200 টাকা কেজি ছিল, সপ্তাহে বাড়ছে 10 টাকা। মাছে কেজিতে 20 থেকে 30 টাকা বাড়িছে এক সপ্তাহে। নিম্নবিত্ত পরিবারগুলো হাঁসফাঁস খাইতেছে, প্রত্যেকদিন খাদ্য তালিকা থেকে একটার পর একটা জিনিস বাদ দিতে বাধ্য হচ্ছে। কেউ সঞ্চয় ভাঙতেছে, কেউ ধার করে সংসার চালাইতেছে। ভয়াবহ অবস্থা, আপনারা নিজেরাই জানেন, আমার আর বলার দরকার নেই। রিজভি ভাই গত বছর জানুয়ারিতে কইছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার নাকি ব্যর্থ। 5 মাস হয়নি কিন্তু তখন ইউনূস সরকারের। তাই নির্বাচন লাগবে। বিএনপি প্রেসিডেন্ট কইছিল বর্তমান সংকটের একমাত্র সমাধান নাকি নির্বাচন। তো নির্বাচন তো হয়েছে, সংকট কেন যায় না? এখন ক্যারেক্টার নির্বাচন লাগবে সংকট কাটাইতে হইলে। এই বিদ্যুৎ সংকটের সমাধানের জন্য ক্যারেক্টার নির্বাচন লাগবে। নির্বাচন করে তো হ্যাঁ প্রেসিডেন্ট হয়েছে, অনেকে এমপি মন্ত্রী হয়েছে, সাধারণ মানুষের কি হয়েছে? যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, আরো দুর্ভোগ বাড়িছে। এখন তো ইউনূস সরকারের আমলের চাইতে দাম বেশি জিনিসপত্রের।
সেই জন্যই অর্থমন্ত্রী আগে কয়ে দিছে দ্রব্যমূল্য বাড়বে, এপ্রিলে কইছে। দেখেন চালাক আছে খোলে। হাসিনার অজুহাত ছিল ইউক্রেনের যুদ্ধ, বিএনপি সরকার অজুহাত হয়েছে ইরানের যুদ্ধ। তো এটা দায়ী কে? এটা তো একজন দায়ী আছে, তাই না? আসেন সেটা যদি দেখে নিই। সহজ উত্তর, হাসিনার আমলের লুটপাট। কিন্তু লুটপাট বললে মানুষ ভাবে টাকা চুরি হয়েছে। টাকা চুরির চাইতে ভয়ঙ্কর জিনিস হয়েছে। ওরা একটা ব্যবস্থা বানাইছিল যেখানে বিদ্যুৎ কেন্দ্র বানানো লাভজনক ছিল, কিন্তু বিদ্যুৎ দেয়া কারো দায়ী ছিল না, দায়িত্বই ছিল না। কেন্দ্র চলুক বা না চলুক, ক্যাপাসিটি চার্জ যাবে ডলারে, আদালতে প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি আইন আছে, টেন্ডার লাগবে না, দরপত্র লাগবে না, ওরাই ঠিক করবে দাম কত, আমরা আর মামুরা বসে। আর ওই কেন্দ্র বানানোর টাকা ওইটা আবার ব্যাংক থেকে লোন নেবে, 1.5 লাখ কোটি টাকা লোন নিছে, সেটা আর ফেরত যায় নাই। শীর্ষ 20 জন ঋণ খেলাপির তালিকায় এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকের নামও আছে 2টা। মানে এক হাতে রাষ্ট্রের কাছ থেকে ভাড়া, আর এক হাতে ব্যাংক থেকে ঋণ, কোনোটাই ফেরত দেওয়া লাগে না। এটা চুরি না, চুরি হইলে তো টাকাটা যাইতো কোথাও না কোথাও, ব্যবস্থাটা থাকতো। এখানে ব্যবস্থাটাই বানানো হয়েছিল টাকা যাওয়ার জন্য, রাস্তা। বিদ্যুৎ আসাটা ছিল বাই প্রোডাক্ট। বিএনপি সেই চুক্তিগুলো বাতিল করে নাই, আমরা কইছিলাম বাতিল করার জন্য, শুনে নাই। অথচ এই বিএনপি সরকারের আগের টার্মে এই বিদ্যুৎ আর পানি নিয়ে তুল কালাম হয়েছিল। পানি আর বিদ্যুৎ নিয়ে বিক্ষোভে বিএনপি গত টার্মে ডেমরায় এই বিএনপির এমপি ছিল সালাউদ্দিনকে জনতা ধাওয়া দিছিল, কঠিন ধাওয়া দিছিল। শিলং সালাউদ্দিন না, আরেক সালাউদ্দিন, ডেমরার এমপি ছিল। সালাউদ্দিন দৌড়ে পালায়, তারপর নাম হয় তার দৌড় সালাউদ্দিন। দেখেন সেই সময়কার পত্রিকার নিউজগুলো দেখেন, এই দেশের দৌড়ের ছবিটা দেন। ভিডিওটা খুঁজলাম মেলা পাই নাই, ভিডিওটা পেলে দিয়েছ, ওইটা দরকার আছে এখন। আর এইটুকু ভাই তখন বিদ্যুৎ মন্ত্রী ছিল, আর খালেদা জিয়া সরকার তারা অপসারণ করেছিল মন্ত্রণালয় থেকে। কানসাটার ড্যামরা এই সাথে একই সাথে গণবিস্ফোরণ হয়েছিল, গুলি চালিয়েছিল কানসাটে বিএনপি সরকার, মানুষ মারাও গেছিল। সেই একই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে আবারও সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে নিজে যদি মারা খাইতে চায় তারে কে বাঁচায়? সমস্যা তো আছে, সমাধান কি? হাসিনার উপরে দায় চাপানো দেওয়া সহজ, ইরান যুদ্ধের উপরে দায় চাপানো সহজ, ব্যাটারি চালিত রিক্সার উপরে দায় চাপানো সহজ, জোকারের মতো উল্টাপাল্টা যুক্তি দেওয়া সহজ। কঠিন হইল সমাধান বাই করা। সমাধানের জন্য লাগে গভীর পড়াশোনা, প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল লাগে, তথ্য লাগে, কমিটমেন্ট লাগে, একটু বেরেন্টও লাগে আর কি। এখন পুরা সরকারের একটা লোক নাই যার এগুলো সবগুলো আছে। বিদ্যুৎ মন্ত্রী কইছে যে শুনেছেন তো, দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কিছু করেন না, সেটাও করতে পারতেছে না। মানে আপনি যারা লিডার বানাইছেন তার মেধা যতটুকু ওইখানে আপনি আটকায় যাবেন। কিছুদিন আগে একটা প্রশ্ন খুব ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়? ওই প্রশ্নের উত্তর পাওয়া খুবই মুশকিল, কিন্তু আমরা আটকাই পলিটিক্যাল লিডারদের বুদ্ধিমত্তায়। যাই হোক, এই সমস্যার সমাধান সম্ভব, খুবই সম্ভব, এক্ষুনি সম্ভব, রাইট নাও। এখন নিশ্চয়ই সবাই ভাবিচ্ছেন, দেখছে তো ঘামিচ্ছে দাদা, প্যারিসে গরম পড়ছে, চাঁদনি গরম হয়ে গেছে দাদা, আওলা গেছে একেবারে। আসেন আলাপ করে নি, দেখাই যে সমাধান দিব, বুঝবেন যে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার সলিউশন মিস হবে না। এটা সম্ভব, কয়েক মাসের মধ্যে সম্ভব। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,000 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা হইতেছে 14 থেকে 15,000 মেগাওয়াট, অর্ধেক। চাহিদার দ্বিগুণ ক্ষমতা আমাদের আছে, তারপরে অন্ধকার। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের অভাব নাই, একেবারেই নাই, বরং দরকারের চাইতে দ্বিগুণ আছে। তাইলে বাতি চলে না কেন? কারণ কেন্দ্রগুলো বসে আছে। কেন? কেন্দ্র আছে, যন্ত্র আছে, কর্মী আছে, গ্রিডের লাইন টানা আছে, কিন্তু চলে না কেন? জ্বালানি কেনার টাকা নেই, আর ওদের যে টাকা পাও না সেটা দেওয়া হয় নাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। এখন ভাবেন, আপনার দোকানে 5 বছর ধরে বাকিতে মাল নিলেন, এখন গিয়া কইতেছেন ভাই আরো মাল দেন, দোকানদার কি করবে? দিবে মাল? তো সংকটটা তো টাকার। কেন্দ্র বন্ধ থাকতেছে টাকার অভাবে, সোজা হিসাব। যন্ত্রের অভাবে না, টাকাটা গেল কই? সরকারের টাকা যায় কই? এক, বিদেশ থেকে এলএনজি কিনতে ভর্তুকি দিতে হয়, সব জায়গায় ভর্তুকি। এই বছর প্রায় 14,600 কোটি টাকা ভর্তুকি দিছে। 2 বিদ্যুৎ কেন্দ্রগুলো বকে আছে 50,000 কোটি টাকা। 3 নাম্বার, অনেক কেন্দ্র বসে আছে কিন্তু তবু ভাড়া দিতে হইতেছে, ক্যাপাসিটি চার্জ যেটার নাম। বিদ্যুৎ নেন বা না নেন, টাকা দিতেই হবে। গৌরী সেন টাকা দিবে, সরকারি মাল দরিয়ামে ঢাল। হাসিনা সিস্টেম করে গেছে, তারেক রহমানের সরকার সেটা চালাইতেছে বাধ্য ছাত্রের মতো। এই অর্থ বছরে ভাড়া বাবদই যাবে এই 48,000 কোটি টাকা। এটা উদাহরণ দিই, আপনি 10টা সিএনজি মাসিক চুক্তিতে ভাড়া নিছেন, আপনার লাগে 3টা, বাকি 7টা গ্যারেজে বসে আছে, কিন্তু ভাড়া দিতে হইতেছে 10টারই। আর এখন আপনার হাতে তেল কেনারও টাকা নাই, তাই ওই 3টা আওয়াজ যেটা চলতেছিল সে 3টা আওয়াজ চলে না। এটাই বাংলাদেশের বিদ্যুৎ খাত। তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? সরকার বিদ্যুৎ কিনতেছে বেশি দামে, বেচতেছে কম দামে। যত বেশি বিদ্যুৎ তত বেশি লোকসান। মানে সরকারের জন্য বিদ্যুৎ দেওয়াটাই একটা শাস্তি, যত দিবে তত মরবে। এই অবস্থায় নতুন কিছু করার সামর্থ্য থাকে সরকারের থাকে না। বেসরকারি বিনিয়োগ আসতে পারে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কেন আসে না? কারণ নিয়ম আছে যে বেসরকারি বিদ্যুৎ কেউ বানাইলে সেটা কেবল সরকারের কাছে বেচতে পারবেন। আপনি একটা দোকান দিলেন, আইন বলতেছে আপনি শুধু একজন খদ্দের কাছে বেচতে পারবেন। আর সেই খদ্দের অবস্থা কি? তার হাতে হারিকেন বসা, তার হাতে টাকা নাই, 50,000 কোটি টাকার বাকি শোধ করে নাই। আপনি ওই দোকানের মাল তুলবেন, বেচবেন না তো। চাহিদা থাকলে বিনিয়োগ আসে, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের বিদ্যুতের চাহিদা আসে, এখানে বিনিয়োগ আসার কথা, কিন্তু বিনিয়োগ আসতেছে না। বিনিয়োগ শুধু চাহিদা দেখে আসে না, বিনিয়োগ আসে খদ্দের দেখাও। চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু খদ্দের দেউলিয়া, এই তাহলে বিনিয়োগ আসবে। এই দুটোই একসাথে থাকলে বাজার হয় না তো। তাহলে সমাধান কি? সমাধান খুব সিম্পল, খদ্দের জায়গা থেকে সরকারকে সরায় দেন, হাঁটায় দেন, একেবারে পাতায় লাতি দিয়া সরায় দেন, সরাসরি ভোক্তাকে বসান খদ্দের জায়গায়। আমি আপনি তো বিদ্যুতের বিল দিই, বকেয়া তো রাখি না। আমি আপনি ক্রেতা হইলে বিনিয়োগ আসবে, খদ্দের বদলান, সমাধান নতুন বিদ্যুৎ কেন্দ্র না, খদ্দের বদলানো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারকে খদ্দের আসন থেকে সরায় দেন, ভোক্তা সরাসরি বিদ্যুৎ কিনবে বেসরকারি বিক্রেতার কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে। সরকার শুধু নিজের তার লাইনে ভাড়া নেবে। সরকার তখন ব্যবসায়ী না, সরকার তখন রাস্তার মালিক, টোল নেবে, গাড়ি চালাবে না। এই জন্য একটা নতুন কেন্দ্র বসানো লাগবে না। দেশে 7 থেকে 9,000 মেগাওয়াট কেন্দ্র বসে আছে, এমনি বসে আছে।
আমরা তার ভাড়া দিতেছি, এরাই জ্বালানি কিনবে, এরাই সরাসরি বেচবে। এনির মার্কাল তো শূন্য তৈরি আছে, কেন্দ্র দাঁড়াইয়াই আছে। একটা বাস্তব উদাহরণ দিই আমার নিজের। আমার বাসার বিদ্যুৎ আমি কিনি একটা বেসরকারি কোম্পানির কাছ থেকে। দাম পছন্দ না হলে কি করি, অফিসে যেতে হয় না, লাইনে দাঁড়াইতে হয় না, কারো হাতে 500 টাকা গুঁজে দিতে হয় না, অনলাইনে ক্লিক করি, ব্যাস আমার সাপ্লাই আর এক কোম্পানির কাছে চলে যাবে। বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো তার বদলায় না, কারণ তার একটা তারই সবাই সাপ্লাই দেয়, বদলায় শুধু বিলের নামটা বদলায়। ফ্রান্সে এরকম কোম্পানি আছে প্রায় 40টা। তারা আমার মতো গ্রাহকের জন্য কামড়াকামড়ি করে, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মেল পাই, তোমার ইলেকট্রিসিটি তুমি এখন এত দিতেছো, তুমি কিন্তু এত দিতে পারবে আমার কাছে যদি আসো, বুঝেছ? আর আমাদের দেশে আপনার কোনো চয়েস নাই, সরকার যা দেবে তাই নেবেন, নিতে বাধ্য, যখন দেবে তখন নেবেন। বিল ভুল আসলেও আপনাকে নিতেই হবে। বিল আসবে আকাশ ছোঁয়া, ভুল বিল, আপনি বিদ্যুৎ ইউজই করেন নাই, বিল আসতেছে আকাশ ছোঁয়া। একচেটিয়া বাজারে গ্রাহককে ভিখারি বানায় দেয়, প্রতিযোগিতা গ্রাহককে রাজা বানায় দেয়। এই কোম্পানিগুলো বাংলাদেশে আসতে পারে না, পারে। এরা বাংলাদেশে এসে বেসরকারি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনবে, তারপরে বেচবে। আর শুরুতে ঘরে ঘরে বেচার দরকার নাই, বড় কারখানা আর শিল্পে বেচুক, ওইখানে তো ভলিউম, বেশি ভলিউম, ওইখানে টাকা, ওইখানে একসাথে কয়েকটা সমস্যার সমাধান হয়ে যায়। গুনে দেখেন, 1 ক্যাপাসিটি চার্জের গ্যাঞ্জাম শেষ, এরা বসে থাকলে টাকা পাবে না, বেচলে পাবে। 2 জ্বালানির ডলার এরাই জোগাড় করবে, এই বিদেশি বিদ্যুৎ কোম্পানিরাই জোগাড় করবে, এরাই দেবে, ধার দেবে, এলএনজির বোঝার নামে যাবে। 3 নাম্বার, কারখানা রপ্তানি করে ডলার আনে, তার মানে খদ্দরের হাতে ডলার আছে, বিদেশি বিনিয়োগকারীর দুশ্চিন্তা নাই। 4 নাম্বার, ঘাটতির চাইতে বেশি উৎপাদন সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সরকারের 1 টাকাও খরচ নাই, 1 পয়সাও খরচ নাই, কোনো বিনিয়োগের দরকার নাই সরকারের তরফ থেকে, শুধু একটা অধ্যাদেশ আর কয়েকটা সিগনেচার। এটা বাস্তবায়ন করতে সব মিলিয়ে 3 থেকে 4 মাস লাগবে। আপনার কোনো লোডশেডিং থাকবে না 3 থেকে 4 মাসে, যদি এই পলিসি ফলো করা হয়। বিএনপি 2001 থেকে 2006 বিদ্যুৎ কেন্দ্র বানায় নাই, রেকর্ড আছে। আওয়ামী লীগ কেন্দ্র বানাইছে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানির নিশ্চয়তা ছাড়া, সেটারও রেকর্ড আছে। একদল বানায় নাই, আর একদল বানাইছে কিন্তু চালানোর ব্যবস্থা করে নাই, দুটাই ভুল করছে। একই ফল এটার, অন্ধকার, লোডশেডিং। আর সমাধান দেখলেন 3-4 মাসে পাল্টায় দেওয়া যায়। টুকু ভাই বসে থাকে ছাড়া অনেক কিছু করার আছে, আপনি করতে চান না, বা জানেন না, বা বুঝেন না, করতে চান কিনা সেটাই প্রশ্ন। বাংলাদেশের বেশিরভাগ সমস্যার কুইক ইনোভেটিভ সমাধান আছে।